আমার বিয়ের দিনে আমার শাশুড়ি মা মারা গেলেন। এর মতো বাজে অভিজ্ঞতা যেন কারো না হয়। বিয়ে নিয়ে প্রতিটা মেয়ের অনেক স্বপ্ন থাকে, আমার সব স্বপ্ন একদম ছাই হয়ে গেল। রাফি মানে আমার বর একদম ভেঙে পড়ল। ভাগ্যিস বিয়ের পর মারা গেলেন। আগে বললে মনে হতো বিয়েটাই হতো না। কেউ কেউ বলেছিল বউ অলক্ষী, ঘরে পা রাখতে না রাখতে শাশুড়িকে খেলো। আমি আবার ওসবে কান লাগাইনি। এমনিতেও এই বিয়েটা করার কোনো ইচ্ছে আমার ছিল না। বাড়ি থেকে জোর করে দিয়েছে। আমার ইচ্ছে ছিল বাসর রাতে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যাব। হ্যাঁ, একটুও মিথ্যে বলছি না। আমার এমনটা করার ইচ্ছে ছিল। কোথায় যাব তাও ঠিক করে রেখেছিলাম। আমার কলেজ ফ্রেন্ড সীমার বাসায় উঠতাম। ওকে সব বলে রেখেছিলাম। কিন্তু মাঝখান থেকে ঝামেলা পাকালো শাশুড়ি মা। বিয়ে হওয়ার কয়েক ঘন্টার মাথায় তিনি হঠাৎ মারা গেলেন। আমি যদি সেই রাতে পালাই ব্যাপারটা বড্ড বিশ্রী হয়ে যেত। তাই থেকে গেলাম বলতে পাকা সংসারী মেয়ে উঠলাম। 2 বছর ঘুরতে না ঘুরতে আমার কোল আলো করে আমাদের মেয়ে রাহা এলো। রাহাকে পেয়ে ওর বাবা রাফি যেন মাকে ফিরে পেল। আমাদের সংসার কানায় কানায় পূর্ণ হলো। একদিন রাহাকে নিয়ে রাফি বাইরে গেছিল। বাড়িতে বাবা মানে আমার শ্বশুর ছিলেন না, আমি একা ছিলাম। সেদিন স্টোররুমে কী যেন খুঁজতে গেছিলাম। পুরনো জিনিসপত্র সরাচ্ছিলাম, তখন একটা ছোটোখাটো বাক্স দেখলাম। বাক্সটার উপরে ধুলো জমে আছে। মনে হয় অনেক দিন এটিতে কেউ হাত দেয়নি। আমি এখানে এই বাক্সটা কখনো দেখছি বলে মনে হয় না। বাক্সটা হাতে নিয়ে মনে হলো ভেতরে কিছু আছে। আমার বেশ কৌতূহল জাগলো। আমি খোলার চেষ্টা করলাম। পুরনো জিনিস বলেই মনে হয়। একটু নড়াচড়া করতে বাক্সটা খুলে গেল। দেখলাম একটা ডায়েরি, লাল রঙের ডায়েরি, সাথে বেশ কয়েকটা কলম। আমার যেন আর তর সইছে না। ডায়েরিটা পড়ার জন্য অস্থির হয়ে গেলাম। তবে ডায়েরিটা খুলতে যা দেখলাম তা দেখে আমার তো চোখ কপালে উঠল। আমি বুঝতে পেরেছি আমাকে আগামীকাল মেরে ফেলবে ওরা। ইস, ছেলের বিয়ের দিন মরবো! এক মুহূর্তে আমি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। যতটা অবাক হলাম তার থেকেও বেশি কষ্ট পেলাম। যতদূর শুনছি আম্মা খুব সাদামাটা মানুষ ছিলেন। কারোর সাথে কখনো ঝগড়া হয়নি তার। আমি আর কিছু ভাবতে পারলাম না। আমার চোখ বেয়ে অঝোরধারায় বৃষ্টি পড়তে লাগলো। আতঙ্কে উত্তেজনা মাথাটা ভো ভো করতে লাগলো। এমন অবস্থায় শুনতে পেলাম দরজায় কেউ নক করছে। লাল ডায়েরিটা আঁচলে গুজে নিলাম। আমি চাই না এটি রফি বা বাবা দেখুক। আমি একাই এই সব রহস্য উদ্ঘাটন করতে চাই। দরজা খুলে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বাবা রক্তাক্ত অবস্থায় দরজার ওপারে। বুকটা ছ্যাদ করে উঠল। বলে রাখি, এই মানুষটাকে আমি ভীষণ ভালোবাসি। কারণ আমি কখনো বাবার স্নেহ পাইনি। বিয়ের দিন আম্মা মারা গেলেন। সবাই আমাকে নিয়ে অসংখ্য কটু কথা বলেছেন, কিন্তু কখনো এ ব্যাপারে বাবা কিছু বলেনি। বাবার রক্তমাখা দেহ দেখে সব ভুলে গেলাম। কোনো রকমে বাবাকে সোফায় এনে বসালাম। শোবার ঘরে ফোনটা আনতে গিয়ে আবার মনে পড়লো ডায়েরির কথা। ওটা খুব যত্ন করে রেখে দিলাম আলমারিতে, আমার শাড়ির ভিতরে। ফোন করে রফিকে বাবার কথা জানাবো কি? রফির ফোন সুইচ অফ দেখাচ্ছে। বাধ্য হয়ে বাবাকে গায়ে লাল শাল জড়িয়ে হসপিটালে গেলাম। বাবা মনে হয় ভীষণ ভয় পেয়েছেন। কথা বলার মতো অবস্থায় নেই। কিন্তু কে বা কারা বাবাকে এমনভাবে জখম করছে? এসব ভাবতে ভাবতে আমার হাতে থাকা বাবার সেলফোনটা কর্কশ্বরে বেজে উঠল। আমার কেমন জানি ভয় করতে লাগলো। কাপা হাতে ফোনটা রিসিভ করলাম। আলতাফ চৌধুরী, মনে করিস না তোকে ছেড়ে দিলাম। তোকে আমি কষ্ট দিতে 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 মারবো, তাই আজ ছেড়ে দিলাম। কে বলছেন? হ্যালো হ্যালো। ওপাশ থেকে কোনো আর সাড়া নেই, পেলাম না। এমনি থেকেই আমি ভয়ের মধ্যে ছিলাম, এখন যেন সেই ভয়টা আরও বেড়ে গেল। আমি বুঝতে পারছি না, আমার হাত পা কাঁপতে শুরু করছে। এমন সময় রফিটাকেও পাশে পেলে ভালো হতো, কিন্তু সে কোথায়? রাহাকে নিয়ে তো বেশি দূর যাবার কথা ছিল না। তবে ওদের কি কোনো বিপদ হলো? দূর ছাই, আমি এসব কি ভাবছি? আমার যখন কোনো ঝামেলার মধ্যে পড়ি তখন প্রকৃত শুধু ঝামেলার কথাই মনে করিয়ে দেয়। এটা যেন চিরন্তন একটা নিয়ম। মাম্মাম শব্দটা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। মাথা ঘুরে তাকিয়ে দেখলাম রাফি রাহাকে কোলে নিয়ে খানিকটা দৌড়ে আসছে। রত্না, বাবা এখন কেমন আছে? কিভাবে এসব হলো? রফি, শান্ত হও, আমি কিছুই জানি না। বাবা সুস্থ হলে আমরা সব জানতে পারবো। ফোনের ব্যাপারটা তখন আর রফিকে বললাম না। এমনি থেকে ও টেনশনের মাঝে ছিল। পরদিন আমরা বাবাকে নিয়ে বাড়ি ফিরলাম। বাবা এখন মোটামুটি সুস্থ, তবে তাকে দেখে মনে হচ্ছে তিনি কোনো বিষয় নিয়ে ভীষণ ভয়ে আছেন। এই অবস্থায় তাকে গতকালের ফোন কলের কথাটা বলা মনে হয় ঠিক হবে না।
এমনি থেকে বাবার হার্টের রোগী। বাবাকে নিয়ে আমরা ভীষণ ভয় হচ্ছিল, তাই সারাদিন তাকে চোখে চোখে রেখেছি। বিকেলে বাবাকে ওষুধ খাওয়াতে গেলাম, দেখি বাবা ঘুমিয়ে পড়েছেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন আর থরথর করে কাঁপছেন। তার পুরো শরীর ঘেমে গেছে। আমি বাবাকে আস্তে করে দুই একবার ডাকলাম, বাবা, বাবা। কে কে? আমি বাবা। ও বৌমা? হ্যাঁ বাবা, আপনি কি স্বপ্ন দেখছিলেন? হ্যাঁ হ্যাঁ মা, একটা বিশ্রী স্বপ্ন দেখে ভয় পেয়ে গেলাম। আমি ফ্যানটা ফুল স্পিডে চালিয়ে দিলাম, বাবাকে ওষুধ খাওয়ালাম। এরপর একটু সময় নিয়ে জিজ্ঞাসা করলাম, বাবা আপনাকে একটা কথা বলি? হ্যাঁ মা বলো। ইদানিং আপনাকে কেমন জানি অন্যমনস্ক আতঙ্কিত মনে হয়, মনে হয় সবসময় ভয়ে ভয়ে থাকেন। না না আম্মা, তেমন কিছু না, বয়স হয়েছে তো, জানিস তো হার্টের অবস্থা ভালো না। বাবা সত্যি করে বলুন তো, কাল আপনার সাথে কি হয়েছিল? বলছি তো তেমন কিছু হয়নি, একটা গাড়ির সাথে ধাক্কা খেয়েছিলাম। আমি বেশ ভালোভাবে বুঝতে পারছি বাবা মিথ্যে বলেছেন। কেউ তাকে মেরেছে, শুধু মারেনি, ভয়ও দেখিয়েছেন। কিন্তু কে হতে পারে? কে এমন আচরণ করবে মধ্যবয়সী একজন মানুষের সাথে? আমার মনে যেন ঝড় উঠেছে, হাজারো প্রশ্নের ঝড়। কাল থেকে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এরকম হাজার চিন্তা মাথায় নিয়ে বেশিক্ষণ থাকা যায় না। রফি বাড়ি ফিরলে আধ ঘন্টা হয়েছে, ভাবছি ওকে ওই অজ্ঞাত ব্যক্তির ফোন কলের ব্যাপারে বলবো। রাতে খাবার পর ওই ব্যক্তির কথা রবিকে জানালাম। স্বাভাবিকভাবে ও বেশ আতঙ্ক বোধ করতে লাগলো। কি বলছো রত্না, সত্যি কি এমন হয়েছে? হ্যাঁ, সত্যি এমন হয়েছে। তুমি এত অস্থির হয়েও না প্লিজ। ওর নাম শুনেছ? আমাকে কথা বলার সুযোগ না দিয়ে কেটে দিয়েছি। রফি আর কিছু বলল না, যেন ওর মাথায় আকাশ ভেঙে করলো। ধপ করে খাটে বসলো, দুই হাত দিয়ে মাথাটা চেপে ধরলো। বুঝতে পারছি ও ভীষণ টেনশন পড়ে গেল, কিন্তু কথাটা বলা খুব জরুরি ছিল। হঠাৎ রফি দৌড়ে বাবার রুমে গেল, আমিও তার পিছু পিছু গেলাম। রফি বাবার রুমে ঢুকলো, আমিও ঢুকতে যাচ্ছিলাম, সেই মুহূর্তে রফি বাবাকে উদ্দেশ্যে বলল, বাবা ও কি নিশাত নাকি? বাবা কাঁপা কাঁপা গলায় বলল, তুই কীভাবে জানলি খোকা? বাবা আমি বুঝে গেছি, সব বুঝে গেছি, নিশাত বাড়াবাড়ি করছে। রফি ঘর থেকে বের হলো, আমি পিছনে লুকিয়ে পড়লাম। আমি নিশ্চিত এই ব্যাপারে কিছু জানতে চাইলে রফি আমাকে কিছুই বলবে না। ভীষণ চাপা স্বভাবের ওর। কিন্তু কে এই নিশাত? শুধু এইটুকু মনে হচ্ছে নিশাত নামটা কোথায় যেন শুনেছি, তবু কিছুতেই মনে করতে পারছি না। এদিকে আমার ব্যস্ততা ভীষণ বেড়ে গেছে। বাবার অসুস্থতার জন্য ভাই ভাবি দুজনে আজ আসবেন। তাদের যত্ন আত্মের কোনো ত্রুটি রাখা যাবে না, রফির আদেশ। তার ভাই ভাবি তো বাসায় থাকে না, তাই দুই ভাইয়ের ভালোবাসা যেন স্বাভাবিকের তুলনায় একটু বেশি। রোকন ভাইয়া আমাদের বিয়ের পরেই ঢাকা চলে যায়। শুনেছি মায়ের মৃত্যুর পর এই বাড়িতে রোকন ভাইয়ের অস্বস্তি লাগতো, তাই ভাবিকে নিয়ে এক্কেবারে ঢাকায় চলে গেলেন। মায়ের মৃত্যু মনে হতে বুকটা ধুক ধুক করে উঠল। মনে পড়ল লাল ডায়েরির কথা। এই 2 দিন এত ব্যস্ত ছিলাম, কোনোভাবে ডায়েরির কাছে যেতে পারিনি। আজকে যাব, শত ব্যস্ততার মাঝেই যাব। মায়ের মৃত্যু রহস্য আমাকে জানতেই হবে। বাবার অসুস্থ যেন কমছেই না। ভাইয়া ভাবি এসেছেন, তারা আসার পর বাবা আরও অসুস্থ হয়ে গেলেন। ভাইকে দেখে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। ভাবি বেশ অবাক হলেন। বাবার মতো এমন সাহসী রাগী মানুষ খুব কম আছেন। হঠাৎ তার এই ভেঙে পড়া ব্যাপারটা কোথায় যেন গড়বড়ে ঠেকেছে, কোথায় যেন বিশাল একটা রহস্য লুকিয়ে আছে। ভাবি আমার দেখা একজন অসাধারণ মহিলা। তিনি আমাকে বলেই ফেলেন, বাবার কি হলো বলো তো রত্না? বাবাকে তো কখনো এমন ভেঙে পড়তে দেখিনি। আমি কী বলবো সঠিক বুঝে উঠতে পারছিলাম না। একটু ভেবে বললাম, কি জানি ভাবি, আমিও কিছু বুঝতে পারছি না। গত 2 দিন ধরে বাবাকে অদ্ভুত লাগছে। ভাবি কিছু বললেন না। সারাদিন সমস্ত ব্যস্ততা কাটিয়ে রাতে আমি ফ্রি আছি। রফিও ঘরে নেই, ভাইয়া ভাবির সাথে ড্রয়িং রুমে গল্প করছি। আমার মেয়ে রাহা এখনও ঘুমায়নি। ওর আবার দেরিতে ঘুমানো একটা অভ্যাস। ওর বাবাই এর জন্য দায়ী। রাত করে বাড়ি ফেরার অভ্যাস আছে। মেয়েটা আবার বাবা ভক্ত হয়েছে, বাবাকে ছাড়া কিছুই বোঝে না। বাবা বলেন রাহার সাথে নাকি আম্মার ভীষণ চেহারার মিল। রফিও বলে, কিন্তু সত্যি কথা আমি তেমন কিছু দেখতে পাই না। 2 বছরের বাচ্চার সাথে বড় মানুষের চেহারার মিল হয় কী করে বুঝি না। হতে পারে এটা আমার অজ্ঞতা। রাহা আছে ভাবির কাছে, ও ভাবির খুব আদরের। শুধু ভাবির না, ভাইয়েরও। বাচ্চার প্রতি এই দম্পতির দুর্বলতা থাকার অবশ্য স্বাভাবিক না। 8 বছরের বিবাহিত জীবনে তারা বাবা মা হননি। ঘরের দরজার পিছন থেকে আটকে দিলাম। আলমারির ভেতর থেকে নীল শাড়িটা বের করলাম। মা কী এমন কাজ করছিলে যার জন্য ডায়েরিতে ওভাবে লিখে রেখেছিল? নিশাত, লতা, বাবা আহত হওয়ার সব কিছু ছাপিয়ে এই ভাবনাটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আমি শুধু অপেক্ষা করছি একটু অবসরের। ওই লাল ডায়েরি পুরোটা না দেখা অবধি কোনো শান্তি পাচ্ছি না।
আজ বাবার শুধু চেক আপ করাতে হবে, এজন্য হসপিটালে যাওয়া প্রয়োজন। রফি তো সকালবেলা অফিসে গেছে, বাসায় ছিল ভাইয়া, ভাবি, বাবা আর আমি। ভাইয়া ভাবিকে বলে কয়ে বাবাকে নিয়ে হাসপাতালে পাঠিয়ে দিলাম। ব্যাস, বাসায় শুধু আমি আর ছোট্ট রাহা। ব্যাস, এই তো সুবর্ণ সুযোগ আমার আর থামাইকে। নীল শাড়ির মধ্যে গুজে রাখা ডায়েরিটা বের করলাম, উল্টাতে শুরু করলাম একের পর এক পৃষ্ঠা। উম্মাদের মতো আমি খুঁজছি, পুরো ডায়েরি প্রায় ফাঁকা। পাপের কথাটা লেখার পর অনেকগুলো পৃষ্ঠা ছেঁড়া, হয়তো এই পৃষ্ঠাগুলো এত এত প্রশ্নের সমাধান দিতে পারত। ডায়েরি ঠিক মাঝখানে কিছু পৃষ্ঠায় লেখা দেখলাম, আফজালকে মনে পড়ে, খুব মনে পড়ে। মানুষটা মনে হয় সত্যি আমাকে খুব ভালোবাসতো। আমি কি ওর সাথে অন্যায় করছি? না, করিনি। আমি ওর সাথে কোনো অন্যায় করিনি। আলফাজ আবার কে? এই লোক কি মার বন্ধু ছিলেন নাকি? হঠাৎ দরজার শব্দ, আমি কেমন জানি ভয় পেয়ে গেলাম। সাথে সাথে লুকিয়ে ফেললাম লাল ডায়েরি। নিজেকে একটু শান্ত করার চেষ্টা করলাম, এখনও শব্দ হচ্ছে। কাপা পায়ে এগোলাম দরজার দিকে। ওমা, রাফি! কিন্তু এই সময় তো রাফি আসার কথা না, তাও আবার এমন হয়ে। দেখে মনে হচ্ছে কোনো যুদ্ধ করে এলো। কী হয়েছে রাফি, তোমাকে এমন লাগছে কেন? রত্না, বাবা। হ্যাঁ, বাবার কি হয়েছে? বাবাকে কে যেন গুলি করেছে। কি বলছে এসব? যা বলছি সত্যি বলছি। বাবা, এরপর কিছু হলে তা আমাদের ছোট্ট পৃথিবী উলটপালট করার জন্য যথেষ্ট। 2 দিন আইসিইউতে লড়াই করে 3 দিনের মাথায় বাবা চলে গেলেন। আমার মনে হয় এতে সবথেকে বেশি ভেঙে পড়ি আমি। সব কিছু ভুলে যাই। বাড়িটা জানি ফাঁকা ফাঁকা হয়ে যায়। রোকন ভাইয়া ভাবি কিছুদিন পর ঢাকায় চলে যায়। নিশাত নামের লোকটাকে গ্রেপ্তার করা হয়। বর্তমান সে জেলে আছে। কিন্তু আমি এখনও জানি না নিশাত কেন বাবাকে গুলি করেছে। নিশাতেই যে বাবাকে গুলি করেছে এর কোনো ভালো এভিডেন্স পাওয়া যায়নি। আমার জীবনটা কেমন জানি থমকে গেছে, কোনো দিকে কোনো খেয়াল নেই। তবুও আজ মনটা খচখচ করছিল। শুধু দিনটা ছিল অনেক সুন্দর। হালকা বৃষ্টি হয়েছে বিকালবেলা। আমি, রাহা আর রফি ছাদে আসি। রফি মেয়েকে নিয়ে ব্যস্ত ছিল। ইদানিং রফি রাহার বেশি খেয়াল রাখে। আমি তো নিজেরই খেয়াল রাখতে পারি না। রফি, আজ একটা কথা বলো। এর আগে কখনো শুনতে চাইনি। কি কথা? রফি, নিশাত বাবাকে কেন মারলো? কি লাভ ওর? সে অনেক কথা। তুমি নিজের দিকে নজর দাও। আমাদের একটা বাচ্চা আছে। বাবার বয়স হয়েছিল চলে গেলেন। হ্যাঁ, আমি জানি তুমি বাবাকে অনেক ভালোবাসতে। আমিও বাসতাম, কিন্তু কিছু তো করার নেই। বাবা ওপারে চলে গেছেন। রফি, এসব কথা আমি জানি, আর আমি নিজেকে কন্ট্রোল করার যথেষ্ট চেষ্টা করি। তুমি আমাকে নিশাদের বিষয়ে ক্লিয়ার করো। নিশাদের কথা বলতে গেলে প্রথমে লতার কথা বলতে হবে। লতা ছিল ভাবির ফ্রেন্ড, একদম বেস্ট ফ্রেন্ড। ওরা বোনের মতো ছিল। শুনেছি তো এসব, ভাবি বলেছে। ও আচ্ছা, তারপরে অনেক কথা। সেসব শোনো। ভাবির বিয়ে হয়ে গেলে ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট করার সময়, সে সময় আমরা ফুল ফ্যামিলি ঢাকায় থাকতাম। আমাদের পরিবারের নতুন সদস্য ভাবি যুক্ত হলো। ভাবির বেস্ট ফ্রেন্ড লতা আবার গ্রামের মেয়ে ছিল। ওর বাবা মা ছিল না। ভাবির মা বাবা মানেই আঙ্কেল আন্টি লতার দেখাশোনা করতো। তো ভাবি আর লতা একই ইউনিভার্সিটিতে পড়তো, একসাথে মেসে থাকতো। কিন্তু বিয়ে হয়ে যাবার পর ভাবি আমাদের বাসায় চলে আসলো। তারপর কিছুদিন পর ভাবি লতাকে বাসায় আনলো। লতা আপু প্রায় আমাদের বাসায় আসতো। মেয়েটা খুব সুইট ছিল। ওর সাথে আবার বাবার অনেক মিল ছিল। জানোই তো বাবার কেমন মেয়ের শখ ছিল। বাবাকে বহুবার মাকে বলেছে, শুনেছি রাবেয়া, আমার যদি একটা মেয়ে থাকতো। বাবা এক্কেবারে ওকে নিজের মেয়ে বানিয়ে ফেললো। এরপর লতা আপু আমাদের বাসায় থাকতো। বাবা মা আমরা সবাই ওকে খুব ভালোবাসতাম। ও একদম আমাদের পরিবারের অংশ হয়ে গেল। খুব মিষ্টি মেয়ে ছিল। ওর বয়ফ্রেন্ড ছিল নিশাত। কি হলো, থামলে কেন? বলো। বলছি। নিশাত ছেলেটাকে বাবা একদম দেখতে পারতো না। আমাদের বাসায় এসেছিল অনেকবার। একদিন শুনলাম নিশাত ভাইয়ের সাথে লতা আপুর কী যেন নিয়ে কথা কাটাকাটি হয়েছে। ব্যাপারটা বেশ স্বাভাবিক ছিল, কিন্তু 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 কি রফি? পরদিন আমাদের বাসা থেকে উদ্ধার হলো লতাপুর ডেড বডি। মেয়েটা সুইসাইড করেছিল। কি বলছো? হ্যাঁ, খুব জেদি ছিল, অল্পতে রেগে যেত। লতাপুর এই মৃত্যু বাবা মেনে নিতে পারেনি, কেস করলো নিষাদের নামে। আসলে সত্যি কথা, এই ঘটনায় নিষাদের তেমন কোনো দোষ ছিল না, কিন্তু বাবা কিছু বুঝতে চাইলে না। খুব টাকা খরচ করে উকিলের মাধ্যমে নিষাদকে ফাঁসালেন। তারপর আর কি, যা হওয়ার তাই হলো। নিশাত 5 বছর জেল খাটলো। জেল থেকে বেরিয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠল। এরপর তুমি সব জানো। আমার কিছু বলার ভাষা ছিল না। কি বলবো বুঝতে পারছিলাম না। বাবাকে এই কারণে হত্যা করা হয়েছিল, কিন্তু মাকে কেন? কে মেরেছে মাকে? আমি জানি রফিকে এসব বলে বোকামি হয়ে যাবে, তাই চুপ থাকলাম।
নিজেকে প্রস্তুত করলাম মায়ের খুনি বের করার জন্য। আলফাস, পাপ, এইসব কিছু নিয়ে মোটামুটি সারাদিন আমি ইনভেস্টিগেশন শুরু করলাম। মায়ের সমস্ত তথ্য জানা আমার জন্য বেশ জরুরি হয়ে উঠেছিল। লাল ডায়েরির প্রতিটি পৃষ্ঠা তন্ন তন্ন করে খুঁজলাম। ডায়েরির শেষে পাতার দিকে পেলাম নতুন তথ্য। যাকে সবচেয়ে বেশি ভালোবাসলাম সেই আমাকে হত্যার পরিকল্পনায় ব্যস্ত। অবশ্য পাপ কখনো কাউকে ছাড়ে না, আমাকেও ছাড়বে না। প্রকৃতি প্রতিশোধ নিবে, আমি বুঝতে পেরেছি। আমার সেই দিন খুব কাছে চলে এসেছে। আজ আমি খিদিরপুর এসেছি। গ্রামটা বেশ সুন্দর। গ্রামের পাশ দিয়ে নদী বয়ে গেছে। এই প্রথম আমি গ্রামটিতে আসলাম। রফি 1 মাসের বিজনেস প্রজেক্টে শহরের বাইরে গেছে, এটাই একমাত্র সুযোগ। রহস্যের গন্ধ শুকতে শুকতে রাহাকে নিয়ে আমি রফির নানি বাড়ি চলে আসলাম। রফির মুখে কয়েকবার এই গ্রামের নাম শুনেছি। ও নাকি ছোটবেলায় প্রায় এখানে মায়ের সাথে আসতো। গ্রামে ঢুকে এক মহিলাকে দেখলাম, আমার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। মহিলা মধ্যবয়স্ক, কোলে একটা বাচ্চা, কিন্তু বাচ্চাটিকে দেখে বোঝার উপায় নেই ছেলে না মেয়ে। চুলগুলো বড় বড়, অথচ ছেলের পোশাক পরা। আমি ভদ্রমহিলার দিকে একটু এগিয়ে গিয়ে বললাম, এই যে চাচি, জমিদার বাড়িটা কি একটু দেখিয়ে দিবেন? তুমি এহিনে নতুন আইছো? ইয়ে, জি চাচি, আমি এর আগে এখানে আসিনি। তো জমিদার বাড়ি যাইবা কেন? একটু দরকার ছিল। তাছাড়া জমিদার বাড়ির মেজো মেয়ে রাবেয়ার ছেলের বউ আমি। ও তাই? বেড়াতে আইছো? হ্যাঁ চাচি, আপনি আমাকে একটু সাহায্য করেন। হ্যাঁ করমু, চলো আমার লগে। আমি তোমারে জমিদার বাড়ি নিয়ে যাইতেছি। আমি চাচিকে ধন্যবাদ জানিয়ে পিছু পিছু হাঁটতে লাগলাম। রোকেয়ার ছেলেটা কি তোমার লেগে থাকে? ইয়ে চাচি, আপনার কথা বুঝতেছি না কেন? কি যেন পোলাটার নাম? মনে পড়ছে, রোকন। ও কোনখানে থাকে? রোকন ভাইয়ে ভাবিকে নিয়ে ঢাকায় থাকে, কিন্তু আপনি তাকে রাবেয়ার ছেলে না বলে রোকেয়ার ছেলে বললেন কেন? ও মা, রোকেয়ার পোলারে তো রোকেয়ার পোলাই কমু। কি বললেন? রোকেয়া আবার কে? রোকন কি রাবেয়ার ছেলে না? এই মেয়ে তো দেখি কিছুই জানে না। ইয়ে চাচি, আমাকে এগুলো ভালো করে বললে খুব খুশি হব। ও, তার মানে তুমি এগুলো বিষয়ে কিছুই জানো না? শোনো, রোকেয়া হইল জমিদার বাড়ির বড় মাইয়া, রাবেয়ার বড় বোন। এর সাথে পাশের গ্রামের চৌধুরী সাহেবের পোলা আলতাফ চৌধুরীর বিয়া হইল। তারপর তেনাগো ফুটফুটে এক পোলা হইল। কিন্তু ভাগ্য ভালো না। চাচি থামলেন কেন? তারপর বলুন কি হলো? তারপর রোকেয়া হঠাৎ মরল। রোকেয়া আমার বয়সে ছিল, ছোটবেলায় একসাথে খেলছি। এখন ওর কথা মনে পড়লে চোখে পানি আসে গো মা। আশ্চর্য, এই বিষয়গুলি আমি কিছুই জানি না। ভারী আশ্চর্যের বিষয়। এসব বলে ভদ্রমহিলা বড় করে একটা নিঃশ্বাস ফেললেন। তারপর আবার বলতে শুরু করলেন, তখন রোকেয়ার পোলাটা খুব ছোট। ওকে দেখাশোনার জন্য রাবেয়া আলতাফকে বিয়ে করলো। কয়েক বছর পর রাবেয়া আবার একখান সোনার টুকরো ছেলে হইল। হ্যাঁ, তোমার স্বামী। আমি কি বলবো বুঝতে পারছিলাম না, মাথাটা ভো ভো করছিল। ব্যাপারটা তাহলে কি? মা শুধু রফির মা? রোকন ভাইয়ের মা না? তার মা অন্য কে ছিল, তিনি মারা গেছেন? মা, তোমার কোলে ওইটাকে? আমার মেয়ে চাচি, নাম রাহা। একেবারে পরিণাহান সুন্দর মাইয়াটা, রাবেয়ার মতো হয়েছে। চাচি, রফিও তাই বলে। রফিটা কে মা? আমার মেয়ের বাবা। ও, রাবেয়ার পোলা? জি চাচি। এইসব খবর হঠাৎ শুনে আমার বিস্ময়ের সীমা রইল না। মাথার ভিতর ভো ভো করছিল। তারপর উপরে সূর্যটা মনে হয় একদম মাথার উপরে। কে জানে কতদূর এই জমিদার বাড়ি। হাঁটছি তো হাঁটছি, রাস্তা যেন শেষ হচ্ছে না। চাচি আর কত দূর? এই তো আম্মা, চলে আসছি। এর আগে উনি কয়েকবার একই কথা বলছেন। অর্থাৎ চলে আসছে মানে আরও মিনিট 10 হাঁটতে হবে না? এবার মনে হয় সেরকম হবে না। এই তো আমি দেখতেছি দোতলা দালান। এটাই মনে হয় সেই জমিদার বাড়ি। বাড়িতে ঢুকলাম। কয়েকজন মহিলা বাড়ির উঠোনে বসে গল্প করছে। আমি এদের কাউকেই চিনি না। এই ব্যাপারটা অদ্ভুত। হ্যাঁ সত্যি, রফির মামার বাড়ি কাউকেই আমি চিনি না। মা মারা যাওয়ার পর তারা গেছিল, কিন্তু সেই সময় আমি নববিবাহিতা বধূ। শাশুড়ির আকস্মিক মৃত্যুতে শক খেয়েছিলাম, তাই কারো দিকে সেভাবে লক্ষ্য করতে পারিনি। বাবার মৃত্যুর পর এ বাড়ি থেকে কেউ যায়নি। হয়তো কোনো সমস্যা আছে। কী গো দুলালের মা, কারে আনছো? ভদ্রমহিলার মধ্যে সবচেয়ে বয়স্কা বললেন। কারে আনছি ভালো করে দেহ দেখি। সবাই একে অপরের মুখের দিকে চাওয়াচাই করলেন, কিন্তু কেউ আমাকে চিনল বলে মনে হলো না। কী গো, মাইয়াটারে কেউ চিনতেছ না? এইবার অসাধারণ একটা ব্যাপার ঘটল। আমার দিকে বাদ দিয়ে সবাই রাহার দিকে নজর দিল। অপলকভাবে রাহাকে দেখছে ওরা। একে অপরের মুখের দিকে তাকাচ্ছে, ফিসফিস করে বলে,
কিন্তু সব কথাই শুনতে পাচ্ছি। কি আশ্চর্য, এভাবে কেউ ফিসফিস করে কথা বলে? এর থেকে স্বাভাবিকভাবে কথা বললে ভালো হতো। মাইটারে দেখো, রাবেয়া আপার মতো, একবারে রাবেয়া আপার মতো। অনেকক্ষণ পর একজন মহিলা চেঁচিয়ে বলল, উমা, এ তো রাবেয়া আপার পোলা, রফির বউ। যাক, আমাকে এরা চিনতে পেরেছে। আমি তো ভেবেছিলাম চিনতেই পারবে না। দুপুরের ট্রেনে বাড়ি ফিরতে হবে, কিন্তু না, আমাকে অবাক করে দিয়ে এরা আমাকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। একজন রাহাকে কোলে নিল, একজন আমাকে চেয়ারে গিয়ে দিল, একজন বাতাস করতে লাগলো। বাহ, চমৎকার তো, সত্যি গ্রামের মানুষ চমৎকার। এনাদের কথা থেকে আমি আবিষ্কার করলাম রফির মোট 4জন মামা। 4জন মামার একটা করে ছেলে ও একটা করে মেয়ে। মজার ব্যাপার হলো এরা সবাই একসাথে থাকে, অর্থাৎ যৌথ পরিবার। আজকাল তো এরকম পরিবার দেখাই যায় না, কিন্তু এনাদের সাথে আমাদের ঘনিষ্ঠতা নেই কেন? এটা ভেবে মনটা কেমন খচখচ করলো। আমি একটু অস্বস্তি বোধ করছিলাম, কিন্তু এরা সবাই ভীষণ মিশুকে। কিছুক্ষণের মধ্যে আমাকে আপন করে নিল। এমন ভাব করতে লাগলো যেন আমি এদের বাড়ির মানুষ। বাড়িতে বেড়াতে গেছিলাম, আবার ফিরে আসছি। দুপুরের দিকে খুব আদর করে আমাকে খাওয়ানো হলো। হরেক রকমের জিনিস, কোনটা রাখি কোনটা খাই বুঝতে পারছিলাম না। বেশ খেলাম। আমার মনে হয় এত খাবার আমি অনেক দিন এভাবে খাইনি। সবচেয়ে বড় কথা তো যত্ন। এমন যত্ন করে কেউ খাওয়ায় না। শিশুকালে বাবা মাকে হারিয়েছি। কলেজ পড়ার সময় ভাবতাম আমার তো নতুন পরিবার হবে, সেখানে মা বাবা থাকবেন, আমাকে আদর করবেন। কিন্তু আমার ভাগ্য মনে হয় খারাপ। বিয়ের দিন শাশুড়ি মায়ের মৃত্যু, বিয়ের 2 বছর পর বাবার মৃত্যু। বাবা মার যত্ন কেন জানি আমার কপালে নেই, কিন্তু এখানে এসে বেশ ভালো লাগছে। দুপুরের পর বড় মামা আর মেজো মামার সাথে দেখা হলো। তাদের বেশ বয়স হচ্ছে, ধবধবে সাদা চুলদারি, তবে দেখলেই বোঝা যাবে এরা রফির মামা। আমি বুঝতে পারলাম এই মানুষ দুটোও অসাধারণ। অমায়িক ব্যবহার তাদের। বড় মামা তো রাহাকে কোলে নিয়ে কেঁদেই ফেললেন। কে জানে, হয়তো বোনের কথা মনে হচ্ছিল। আমাকে বললেন, মা তুমি এসেছো, কী যে খুশি হয়েছি আমরা। আসলে আমাদের বোনটা মরার পর ও বাড়িতে যাওয়ার ইচ্ছেটা করে না। এটা কেমন কথা? আমি বুঝতেই পারছি না। এনারা কিছু লুকাচ্ছেন, কিন্তু কি লুকাচ্ছেন? এদের আতিথেয়তায় কোনো কমতি নেই, কাজে কি লুকাচ্ছেন সঠিক বুঝতে পারলাম না। যত দিন যাচ্ছে রহস্য যেন ততই বেড়েই যাচ্ছে। 2 দিন হলো আমাদের বিশাল বাড়িতে একজন নতুন অতিথি এসেছে। অতিথি বলা মানে হয় ঠিক হবে না। রাফি, তার সাথে যে ভাব, তাতে পরিবারের সদস্যই বলা চলে। এমনও হতে পারে এই লোককে রাফি এই বাসায় রেখে দিবে। সবই ভালো, তবে আমার কাছে একটা বিষয় অদ্ভুত লেগেছে। লোকটার নাম আলফাজুল হক। তবে ইনি কি সেই আলফাজ যার নাম ছিল মায়ের ডায়েরিতে? হতে পারে, আবার নাও হতে পারে। রফির সাথে এই লোকের এত ভাব কেন? এর আগে এই ভদ্রলোককে কখনো বাড়িতে আসতে দেখিনি। আমার বেশ সন্দেহ হচ্ছে। আজকাল লোকটার দিকে আমি বেশ নজরে রাখি। উনি মনে হয় তা আন্দাজ করতে পারেন। লোকটা বেশ মিশুকে। রাহাতও দাদু দাদু করে অস্থির। আমার আবার অত আদিক্ষেতা ভালো লাগে না, তবে আমি বুঝতে পারি মানুষটা খারাপ না। আমার সাথে সহজ হয়ে ওঠার বেশ চেষ্টা করেন, কিন্তু আমি কেন জানি না একরোখা। লোকটির সাথে ঠিকমতো কথা বলি না, তবে কথা বলার খুব প্রয়োজন ওনার সাথে। আমাকে নিশ্চিত হবে যে এই লোক কি মায়ের ডায়েরির আলফাজ। বেশি সময় লাগলো না, আমি বুঝে গেলাম ইনি সেই আলফাজ। লোকটির মাঝে মধ্যে মায়ের ছবির দিকে থামলে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকেন। মায়ের বইগুলো নেড়েচেড়ে দেখেন। যাকে খুঁজছিলাম তাকে বাড়িতে পেয়ে গেলাম। হয়তো রহস্য উদ্ঘাটন করা সহজ হয়ে গেল। আমি আলফাজ সাহেবের সাথে ইদানিং কথা বলি। মানুষটা বেশ ভালো, ওনার সাথে ফ্রি হওয়ার চেষ্টা করি। একদিন কথা প্রসঙ্গে বললাম, আঙ্কেল, আপনি কি রফির মা মানে আমার শাশুড়ি মাকে আগের থেকে চিনতেন? আমার কথা শুনে উনি অপ্রস্তুত হয়ে গেলেন। কিছুক্ষণ ভেবে বলতেন, হ্যাঁ চিনতাম। কিভাবে চিনতেন? রাবেয়া আমার কলেজ ফ্রেন্ড ছিল। ও আচ্ছা, তাই বুঝি মায়ের ছবি অমন করে দেখেন? ভদ্রলোক তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালেন। সেই দৃষ্টি ছিল অনেক বিস্ময়ের, অনেক ভয়। তুমি কি বলছো সঠিক বুঝতে পারছি না। ঠিক আছে আঙ্কেল, না বুঝতে পারলে কিছু বলার নেই। এই তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? উমা কিভাবে কথা বলছে আপনার সাথে? রত্না, সীমার মধ্যে থাকো। সব কিছু সীমার মধ্যে সুন্দর। আপনি কে? যে আলতাফ চৌধুরীকে খুন করে তারই বাসায় এসেছেন? কি 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 বলছো তুমি? কি বলছে তা আপনি ভালো করেই জানেন। আপনি একজন খুনি। নিশাত খুন করেনি, আপনি খুন করেছেন আমার শ্বশুরকে। হাহা বলেই হলো? আমি কেন তোমার শ্বশুরকে খুন করব? আমার কি খেয়ে দেয়ে কাজ নেই? কী কারণে করছেন তা আপনি ভালো করেই জানেন আলফাজ সাহেব। একের পর এক নাটক তৈরি করবেন, আর আপনি সবাই আপনাকে ধোয়া তুলসী পাতা ভাববে। এই মেয়ে কী বলছো? কী নাটক করলাম আমি? আলতাফ চৌধুরী খুন করে তারই বাসায় এসে ফেরেস্তা সেজে আছেন, এটা কি আপনার নাটক নয়? আলবাস সাহেব খুব বিচলিত হয়ে বললেন। তিনি ঘামছেন। শোনো, তোমাকে সাবধান করেছি,
যা জানো তা বলো না। শুনুন, আমি সব জানি। আমি খিদিরপুর গিয়েছিলাম, আপনার সম্পর্কে সব জেনে এসেছি। সে কি কথা? তুমি খিদিরপুরে গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম। আপনি এই বাড়িতে আসার আগেই আমি খিদিরপুর গিয়েছিলাম। আপনি তো খিদিরপুরের ছেলে, তাই না? তুমি তো দেখছি ভারী চমৎকার মেয়ে। আমার পুত্রবধূ তো এমনই হওয়া উচিত। কি বললেন আপনি? তুমি ভুল শুনোনি মা। যা শুনেছ ঠিকই, রফি আমারই ছেলে। কী আজে বাজে কথা বলছেন? না মা, আমি মোটেও আজে বাজে কথা বলিনি। আমি কি বলবো বুঝতে পারলাম না। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কী শুরু করছে এরা? এরপর লোকটা অপ্রস্তুত হয়ে গেলেন, রীতিমতো কাঁপতে শুরু করলেন। এরপর লোকটা বাইরে গেলেন। গেলেন তো গেলেন, আর ফিরলেন না। এদিকে আমার প্রশ্নগুলোর উত্তর সহজ হয়ে গেল। মামা বাড়িতে রাহাকে নিয়ে আমি 4 দিন ছিলাম। তবুও আসার দিন ওনারা তো কোনো মতেই আসতে দেয়নি, কিন্তু আসতে তো হবেই। রফিকে অবশ্য জানিয়েছিলাম। সে তো প্রথমে শুনে অবাক, একটু রাগ করছে বটে, কিন্তু আমি ওসব পাত্তা দেইনি। যে উদ্দেশ্য নিয়ে গিয়েছিলাম সে অনেকটাই সফল হয়েছে। চমকপ্রদ তথ্য নিয়ে বাড়ি ফিরেছি। আলতাফ চৌধুরী 2 ছেলে একই মায়ের না, এটা বিরাট সত্য। এই চৌধুরী পরিবার আমার থেকে গোপন রেখেছে, অথচ আমাকে এই বিষয়ে জানানো তাদের উচিত ছিল। অন্তত রফি বলতে পারত। যাই হোক, অনেক বড় বিষয় জানতে পারলাম। ছোট বিষয়গুলোর দিকে নজরে থাকে না। মানুষ সবচেয়ে বড় কিছু চায়। আমার এই বিষয়টা নিয়ে তেমন কোনো ভাবনা নেই, কারণ বিষয়গুলি এখন আমার কাছে পরিষ্কার হতে শুরু করছে। মায়ের ডায়েরিতে পড়েছিলাম, যাকে সবচেয়ে বেশি ভালোবাসলাম সেই আমাকে হত্যার পরিকল্পনায় ব্যস্ত। অবশ্য পাপ কখনো কাউকে ছাড়ে না, আমাকেও ছাড়বে না। প্রকৃতি প্রতিশোধ নেবেই। আমি বুঝতে পেরেছি আমার সেদিন খুব কাছে চলে এসেছে। আবার মামারা চৌধুরী পরিবারের উপর যে কোনো কারণে নারাজ। মায়ের মৃত্যুর পর তারা এমুখ হননি, কিন্তু বাবা মারা গেলে তারাও আসেনি। এর রহস্যটা কী? অর্থাৎ বাবার প্রতি ওদের যথেষ্ট ঘৃণা ছিল। কেননা মৃত্যুর পরে একজন মানুষকে দেখতে না আসা তার পরিবারের পাশে না থাকা ওই ব্যক্তির প্রতি ঘৃণাকে নির্দেশ করে। এই ব্যাপারগুলো রফির কাছে জানতে চাইলাম, কিন্তু আগেই বলছি তার স্বভাব ভালো না, খুব চাপা টাইপের। মোটেও মন খুলে কথা বলতে জানে না। এর মাঝে মধ্যে ওর উপর ভীষণ রাগ হয়। তাই আমি ওকে না জানিয়ে আমি সব সত্যের মুখোমুখি হতে চলেছি। পুরো ব্যাপার যা থেকে বোঝা যায় তা মেনে নেওয়া খুব কষ্টের। মায়ের খুনি বাবা, হ্যাঁ, এটা সত্যি। এই হত্যার পিছনে অনেক কিছু লুকিয়ে আছে। এই লুকিয়ে থাকা তত্ত্বটা আলপা সাহেব দিয়ে দিলেন। সব জলের মতো স্বচ্ছ হয়ে গেলেন। কিন্তু এর মধ্যে একটা ব্যাপার আছে। মা কি পাপ করেছিলেন? এই প্রশ্নর উত্তর দিয়ে দিল লাল ডায়েরি। ওখানে স্পষ্টভাবে লেখা আছে, আজ আমি জীবনের সবচেয়ে বড় পাপ করলাম। জানি না এ পাপের শাস্তি কী। তারিখ 9/3/1998। এই তারিখ নিয়ে রীতিমতো গবেষণা করলাম, পুরনো তথ্য ঘাটাঘাটি করলাম। অবশেষে যা পেয়েছি তা সত্যিই খুব খারাপ বিষয়। রোকনের মামনে রোকেয়ার আকস্মিক স্বাভাবিক মৃত্যু ছিল না, তাকে হত্যা করা হয়েছিল। তাকে হত্যা করেছিলেন আমার শাশুড়ি মা। কথা ঠিক। কারণ এই 9 মার্চ 1998 সালে জমিদার বাড়ির বড় কন্যা রোকেয়ার মৃত্যু হয়েছিল। আবার ওই দিন আমার শাশুড়ি তার ডায়েরিতে ওই মারাত্মক কথা লিখেছিলেন, কারণ তিনি নিজেই তার বোনকে মেরেছিলেন। তার উদ্দেশ্য ছিল রোকনের বাবা আলতাফ চৌধুরীকে বিয়ে করা। আমার শাশুড়ি বেশ চালাক ছিলেন। উনি জানতেন বোনের মৃত্যুর পর রোকনের জন্য হলেও চৌধুরী সাহেব তাকে বিয়ে করবেন। কয়েকদিন পর তার উদ্দেশ্য সফল হয়। এদিকে খিদিরপুরের জমিদার বাড়ির লজিং মাস্টার ছিলেন আলফাজ সাহেব। তার সাথে জমিদার বাড়ির মেজমে রাবেয়ার সখ্যতা গড়ে ওঠে। শুধু সখ্যতার মধ্যে সীমাবদ্ধ ছিল না। আলফাজ সাহেবের মুখ দিয়ে সব কথা আমি বের করে নিয়েছি। চৌধুরী সাহেবকে বিয়ে করার আগে তারা লুকিয়ে বিয়ে করেন, কিন্তু আমার শাশুড়ি ছিলেন খুব লোভী মহিলা। স্বার্থের জন্য সব কিছু করতে প্রস্তুত ছিলেন। তাই নিজের বোনকে মারলেন, চৌধুরী সাহেবকে বিয়ে করলেন। আলফাজ সাহেবকে ভুলতে তার বেশি সময় লাগেনি। চৌধুরী সাহেবের সাথে বিয়ের 1 বছরের মাথায় রফির জন্ম হয়। আলফাজ সাহেব মুখ ফসকে বেরিয়ে যাওয়ার কথা থেকে বোঝা গেল রফি চৌধুরী সাহেবের না, আলফাজুল হকের ছেলে। কিন্তু এই কথাটা চৌধুরী সাহেব জানতেন না। আলফাজ সাহেবকে ভুলতে তার বেশি সময় লাগলো না। চৌধুরী সাহেবের সাথে বিয়ের 1 বছরের মাথায় রফির জন্ম হলো। আলফাজ সাহেব মুখ ফসকে বেরিয়ে যাওয়া কথা থেকে বোঝা গেল রফি চৌধুরী সাহেব না, আলফাজুল হকের ছেলে। কিন্তু এই কথা চৌধুরী সাহেব জানতেন না। অনেক বছর পর চৌধুরী সাহেব জানতে পারলেন রোকেয়া রাবেয়াকে মেরেছে, তাও আবার চৌধুরীকে বিয়ে করার জন্য। আলতাফ চৌধুরী তার প্রথম স্ত্রী রোকেয়াকে ভীষণ ভালোবাসতেন। তাই 23 বছর পর তিনি রোকেয়ার হত্যাকারীদের শাস্তি দিতে চাইলেন। সঙ্গে নিলেন ছেলে রোকনকে। রোকন আর আলতাফ চৌধুরী মিলে রাফির বিয়ের দিন মাকে হত্যার নকশা করলেন।
মা কীভাবে যেন সব আন্দাজ করতে পেরেছিল, তাই ডায়েরিতে লিখে রেখেছিলেন। চৌধুরীর বাড়িতে ছেলের বিয়ের দিন শত শত মানুষের মাঝে তিনি ভাইদের সাথে কথা বলছিলেন। ভাইদের বলা তার শেষ কথা ছিল, হয়তো ওরা আমাকে মেরে ফেলবে, তোরা আর আসিস না, কখনো আসিস না এ বাড়িতে। মনে রাখবি, আলতাফ চৌধুরীর বিরুদ্ধে যেন একটা কথাও উচ্চারিত না হয়। সে সময় আমার শাশুড়ির কথায় কেউ পাত্তা দেয়নি, কিন্তু সত্যি সত্যি আমাদের বিয়ের দিন মারা গেলেন। মামারা বুঝে গেলেন মায়ের কথাই ঠিক ছিল, কিন্তু বোনের শেষ কথা মেনে নিয়ে মামারা কিছু করলেন না। তারা চৌধুরী বাড়ির সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করলেন। মাঝখান থেকে রফি মাকে হারালো, সে সবচেয়ে বেশি আঘাত পেল। আমি এতদিন রফিকে ভীতু ডিম ভেবে এসেছিলাম, কিন্তু আজ যখন সব সত্য জানলাম তখন সহজে বুঝে গেলাম রফি গভীর জলের মায়ের হত্যার প্রতিশোধ সে ঠিকঠাক মতোই নিচ্ছে। আলতাফ চৌধুরীর হত্যার পেছনে নিশাত নামের ছেলেটার কোনো হাত নেই, এর মূল ছিল রফি। আলফা সাহেবের সাথে পরিচয় হওয়ার পর সে বুঝেছিল আলতাফ চৌধুরী তার মার হত্যাকারী, তাই নিজের পিতা হিসাবে জানা লোকটিকে সে নৃশংসভাবে হত্যা করে। সাথে অবশ্য আসল বাবা আলফাজ সাহেবকেও পেয়েছিল। কে জানে কিছুদিনের মধ্যে হয়তো রফি রোকনকেও মারবে। সমাপ্ত। লাল ডায়েরি। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।